23 জুলাই আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন আমাদের সামনে 2024 এবং 2025 ফিনান্সিয়াল ইয়ারের বাজেটটা পেশ করে। এবার আমি যেটা দেখলাম যে বাংলায় কোনো ইউটিউবার এটাকে ভালো করে কভার করেনি, যা হয়েছে নিউজ চ্যানেলের তরফ থেকে এসেছে। এবার নিউজ চ্যানেলের তরফ থেকে যখন রিভিউ আসে সেখানে কিছুটা বায়াস হতে পারে। কোনো নিউজ চ্যানেল আছে যারা আমাদের রাজ্য সরকারের ওপর ডিপেন্ড করে কথা বলবে বা ওদের ফরে কথা বলবে, তারা সবাই বলবে ট্যাক্সটা পুরো ফালতু, কোনো দিকটাই ভালো নয়। আর কিছু নিউজ চ্যানেল আছে যারা সেন্ট্রালকে সাপোর্ট করছে, তারা বলছে যে সেন্ট্রালের যা ডিসিশন হচ্ছে ট্যাক্সের সব ভালো, কোনোটা খারাপ নয়। তো এরকম একটা বায়াস ডিসিশন আসছে, প্রপার অ্যাকচুয়াল ডিসিশন বা অ্যাকচুয়াল জিনিসটাকে রিপ্রেজেন্ট করার মতো কেউ নেই। আর এই বাজেটের ব্যাপারে পুরো যে প্রপার ডিটেলস সেটা কিন্তু হুট করে কেউ দিচ্ছে না বাংলার মিডিয়াতে। তো আমার মনে হয় যে এই ভিডিওটা করা দরকার। জানি না কজনের কাছে যাবে, কজন দেখবে, কজন এটাকে কীভাবে নেবে, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে আমি লিস্ট আউট করে নিয়েছি। তো এই ভিডিওতে তোমাদের সামনে বাজেটে যেটা ঠিক, যেটা ভালো হয়েছে, যেটা খারাপ হয়েছে সেটাকে এক্সপ্লেন করব। তো প্রথমে আমরা ভালোগুলো দেখব, তারপর আমরা খারাপের দিকে আস্তে আস্তে যাব। তো খারাপগুলো শেষে আছে, শুনতে থাকো। প্রথমে যেটা ভালো আসছে সেটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। দেখো, ফিসক্যাল ডেফিসিট সম্বন্ধে অনেকেই হয়তো জানো না, এটা আমিও ভালো করে জানতাম না আগে, আমিও রিসেন্টলি জেনেছি যে ফিসক্যাল ডেফিসিট হচ্ছে আমাদের দেশ কতটা ঋণে আছে, কত পার্সেন্ট ঋণে আছে, সেই পার্সেন্টেজটা মোটামুটি 5-এর নিচে যদি থাকে খুব ভালো। আমাদের দেশ 5-এর অ্যাপ্রক্সে ছিল, আর এই বাজেটে বলা হয়েছে যে ওটাকে এবারের ফিনান্সিয়াল ইয়ারে ডাউন করে 4.5-এ নিয়ে চলে আসা যাবে। এবার তোমরা বলতে পারো যে 4.5-এর মধ্যে ডিফারেন্স কি? অনেক বড় ডিফারেন্স। এমন কিছু দেশ আছে যারা এই ফিসক্যাল ডেফিসিট পার্সেন্টেজ 20-তে আছে, ঠিক আছে? আর সব দেশ থাকে ফিসক্যাল তোমরা এটাও বলতে পারো যে ডেপ্টে কেন থাকবে, দেশ কেন ঋণ নিয়ে রাখবে? সব দেশই প্রায় ঋণের মধ্যে থাকে, খুব কম দেশ আছে যারা ঋণের মধ্যে নেই। আর এই ঋণটা কার থেকে নেয়? এটা নেয় ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যাদের কাছে অগাধ পয়সা, মানে বলতে পারো যাদের কাছে পয়সার কোনো অভাব নেই, তাদের কাছ থেকে ঋণ নেওয়া হয় এবং সেটাকে শোধ করা হয়। তো ইন্ডিয়া এই মুহূর্তে যে জায়গায় আছে সেটা মানে একদম স্টেবল একটা পজিশন। 5% থেকে 4.5% মানে এখানে অনেক বড় একটা জায়গা। কোনো দেশ তো 20%-এর আশপাশে সারা জীবন রয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ফিসক্যাল ডিপোজিটের ব্যাপারটা খুব ভালো। আচ্ছা, এরপরে যেটা আসছে, তোমরা জানো যে এবারে আমাদের কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, আর সেই কোয়ালিশন গভর্নমেন্ট ফর্মের পিছনে বিহার আর আন্ধ্রের অনেক বড় একটা হাত আছে। এবার যেহেতু হাত আছে তো তাদেরকে তো একটু স্পেশাল ফেসিলিটি তো দিতেই হবে না? সেই জন্য কি হচ্ছে, প্রায় 50,000 crore বিহারের জন্য আর 15,000 crore আন্ধ্রার জন্য অ্যালটেড হয়েছে। আমি এটা একটা বেস ফিগার বলছি, অ্যাপ্রক্স ফিগার বলছি, অনেকটা বেশিও হতে পারে, একটা কম হতে পারে, কিন্তু এর থেকে যে প্রচণ্ড ডিফারেন্স হবে তা নয়। মানে 15,000 কোটিটা যে 100,000 কোটি হয়ে যাবে এরকম হবে না, এরকম একটা ফিগার ওদেরকে দেওয়া হচ্ছে ওখানকার ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, এরপরে যেটা আসবো, এবারে বাজেটে সব থেকে বেশি টাকা অ্যালট কাদের পিছনে করা হচ্ছে সেটা নিয়ে টপ 10 আমি লিস্ট আউট করে নিয়েছি, আর সেটা বেনিফিট কী হচ্ছে সেটা তোমাদেরকে বলবো। সব থেকে বেশি যেখানে অ্যালট করা হয়েছে সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। দেখো, অবশ্যই ডিফেন্স সেক্টর একটা দেশের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের ডিফেন্স সেক্টরটা মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো আমাদের দেশের, কারণ আমাদের নেবারিং কান্ট্রিজ যারা আছে কেউ আমাদের ফরে নেই, সব এগেনস্টে, সব বাই। তো সেই জন্য আমাদের ডিফেন্সটাকে তো স্টেবল রাখতেই হবে। এবার আমরা একটা জিনিসের দিকে দেখবো যে পাকিস্তান তাদের নিউক্লিয়ার ওয়েপন্সের দিক থেকে আমাদের থেকে খুব একটা পিছিয়ে নেই, খুব সামান্য ডিফারেন্স আছে। চায়না আমাদের থেকে বেশ কিছুটা এগিয়ে গেছে। তারপরে আমরা রাশিয়া আর ইউএসের সাথে যদি কম্পেয়ার করতে যাই, আমরা ধুলে উড়ে যাবো। আমরা 400 সামথিংয়ে আছি, আর রাশিয়া ইউএসএ তারা হাজারে গল্প করছে, কে 2,000 কে 1,500 এরকম জায়গাতে আছে। তো এই জায়গাটাতে আমাদের সুপ্রিম পাওয়ার জন্য এখানে ইনভেস্টমেন্ট করতেই হতো। ডিফেন্সে সব থেকে যে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে, অনেকে বলে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট ডিফেন্সে করাটা ঠিক নয়, কিন্তু আমাদের দেশের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এটাকে আমি থামস আপ দেবো, অবশ্যই ভেরি গুড। তারপরে যেটা সেকেন্ড পার্ট আসছে সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামের রাস্তাঘাট, কিছু মানুষের যাদের বাড়ি নেই তাদের বাড়ি, এইসব দিক থেকে অনেকটা টাকা ওখানে দেওয়া হচ্ছে, আর সেটা হচ্ছে সেকেন্ড পজিশন হোল্ড করছে। থার্ড পজিশনে এগ্রিকালচারের পার্টটা কি না, কৃষকদেরকে লোন দেওয়া, কৃষকদের চাষবাসের ব্যবস্থাতে অনেক হেল্প করা, মানে ধরে নাও সিডস প্রোভাইড করা, সার প্রোভাইড করা, তারপর নদী নালা কাটিয়ে দেওয়া যাতে প্রপার ইরিগেশন হয়, প্রপার ওয়াটার ড্রেনেজ হয়, সেই সবের দিকে নজর দেওয়া হচ্ছে, সেটা আছে থার্ড পজিশনে। তারপরে ফোর্থ পজিশনে আসছে হোম অ্যাফেয়ার্স, ফিফথে আসছে এডুকেশন। একটা জিনিস বলে রাখি, এবারে এডুকেশন ডিপার্টমেন্টে অনেক চেঞ্জেস আসছে, যেটা বলতে পারো ভালোর দিকটাই বেশি। স্টুডেন্টদেরকে প্রায় 10 লাখের লোন দেওয়া হবে, এবং সেই লোনটার যে রিটার্ন রেটটা থাকবে
সেটা অত্যন্ত কম রাখা হয়েছে, অনলি 3%, যেটা সচরাচর পাওয়া যায় না। আমি অনেক লোককে দেখেছি, অনেক স্টুডেন্টদেরকে দেখেছি লোন নিতে, প্রায় তাদেরকে 7, 8, 9, 10% অবধি রিটার্ন দিতে হয়েছে। ইভেন 12%ও অনেক ব্যাঙ্ক চার্জ করতো, সেটাকে ডাউন করে এই মুহূর্তে 3%-এ আনা হয়েছে, যেটা একটা গুড নিউজ ফর দ্য স্টুডেন্ট, যেটাকেও থামস আপ অবশ্যই। তারপরে যদি সিক্সথে যাই, সিক্সথে হচ্ছে আইটি আর টেলিকমের দিকে অনেক বড় একটা নজর দেওয়া হচ্ছে এবারে। আচ্ছা, তারপরে হেলথ আছে, তারপরে এনার্জি আছে। এবার এনার্জিটাকে আমি বুঝতে পারছি না এটা কারণ 8th পজিশনে আছে, কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এনার্জিটা কীভাবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায়? কারণ দেখো, যেই দেশে এনার্জি বেশি সেই দেশ এগোবে। কীভাবে? তুমি যদি ইলেকট্রিসিটিটাকে কোল থেকে বানাতে, মানে কয়লা থেকে বানাতে শুরু করো, সেখানে খরচাটা অনেক বেড়ে যায়। এবার তুমি যদি তোমার ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি কনজামশানটা সোলার প্যানেল থেকে রেডি করো, মানে সূর্যের শক্তি থেকে তৈরি করো, তাহলে তুমি ফ্রিতে ইলেকট্রিসিটি বানাচ্ছ। এবার আমাদের পাশের দেশের ফিনান্সিয়াল স্ট্রাকচার কিন্তু অত হাই নয়, তো তাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিতে পারবো যদি আমরা এক্সেস প্রডিউস করতে পারি, তাহলে সেটা একটা বড় ইনকামের জায়গা কিন্তু করে দেবে। আচ্ছা, তারপরে আসছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার আর ইন্ডাস্ট্রির পিছনে একটা বলে রাখি তোমাদেরকে, যে এমপ্লয়মেন্টের জায়গাটা কিন্তু খুব বাড়ছে। এবারে বাজেট থেকে যেটা বোঝা যাচ্ছে, এমপ্লয়মেন্টের জায়গাটা খুব বাড়ছে, কারণ ইন্ডাস্ট্রিতে বলা হয়েছে যে স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা বেশি করে দিতে হবে, আর তাদেরকে একটা প্রপার স্টাইপেন্ড দিতে হবে, এরকম একটা ইনস্ট্রাকশন আছে। আচ্ছা, এরপর একটা জিনিস তোমাদেরকে বলবো, যারা স্টক মার্কেটে আসো, অবশ্যই তোমার স্টক মার্কেটে ইনভেস্ট করলে তোমাদের এইটুকু নলেজ তো অবশ্যই থাকবে যে এই যে 10টা সেক্টর যেখানে সবথেকে বেশি টাকা ইনভেস্ট করা হচ্ছে, এখানে স্টকগুলো কিন্তু খুব জোর বাড়তে চলেছে। আর একটা জিনিস যেটা সবাই হয়তো শুনেছো মুখে মুখে, যে গোল্ড আর সিলভারের দামটাকে কমানো হচ্ছে। কেন কমানো হচ্ছে? এর পিছনে একটা মানে কনস্পিরেসি থিওরিও আসতে পারে, যে সোভারেন গোল্ড বন্ডগুলো বিক্রি করেছিল গভর্নমেন্ট, সেটা রিটার্নের সময় চলে এসেছে। এখন যদি গোল্ডের দাম কমে যায়, তাহলে গভর্নমেন্টকে কম টাকা রিটার্ন দিতে হবে, আর যদি বাড়া থাকে তাহলে গভর্নমেন্টকে বেশি টাকা রিটার্ন দিতে হবে। এটা হতে পারে, আমি শিওর নয়। এটা মানে এটা নিয়ে কোনো মানে কী বলবো, ডিবেটে আমি যাচ্ছি না, কিন্তু ঠিক আছে, দাম কমেছে, মানুষ কিনবে, দ্যাট ইজ এ গুড পয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে ট্যুরিজম এমনই একটা ফ্যাক্টর যেখানে খুব বড় একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ইন্ডিয়া থেকে। তোমরা লাক্ষাদ্বীপের সময়টা থেকেই দেখতে পেয়েছো যে মালদ্বীপে যেভাবে আমরা ট্যুরিজম, মানে আমাদের ইন্ডিয়া থেকে লোক যাচ্ছিলো, সেটাকে যদি আমরা কাট করে লাক্ষাদ্বীপে আনি, সেটা আমাদের ইন্ডিয়ার অনেক প্রফিট হবে। কীভাবে হবে? ট্যুরিজমটা না একটা অলরাউন্ড ফ্যাক্টর। একটা মানুষ যদি বাইরের দেশ থেকে তোমার দেশে আসে, তার একটা ট্রাভেল কস্ট আছে, সেটা আমাদের ইনকাম। সে থাকবে, খাবে, তার পিছনে ইনকাম, সে কিছু কিনবে, আমাদের ইনকাম। সব দিক থেকে একটা মানুষ যদি বাইরের দেশ থেকে আমাদের দেশে আসে, সেটা থেকে একটা ইনকাম জেনারেট হয়, সেটা আমাদের অলরাউন্ড সাপোর্ট করবে। আর আমি একটা জিনিস দেখেছি, যে আমাদের ইন্ডিয়াতে ঘুরতে আসাটা না খুব খারাপ চোখে দেখে বাইরের দেশের লোকেরা। কেন দেখে? কারণ আমাদের ইন্ডিয়ানদের বিহেভিয়ার খুব খারাপ। আমরা বাইরের দেশের লোককে দেখে মক করা, টিজ করা, এই জিনিসগুলোতে খুব বেশি, মানে তাদের নিয়ে হাসা, তাদেরকে লুটে নেওয়া মানে আমি চিন্তাই বলছি না, লুটে নেওয়া মানে 10 টাকার জিনিসকে 100 টাকা বিক্রি করা বাইরের দেশের লোক দেখে, কারণ সে বোঝে না এখানকার রেট। তো এইসব প্র্যাকটিসেসগুলোকে অবশ্যই স্টপ করতে হবে। আমাদের দেশের নাম খারাপ হচ্ছে এটাতে, আর দেশের নাম যদি ঠিক থাকে, দেশের দাম বাড়বে, দেশের দাম বাড়লে তোমার পকেটটা কিন্তু আলটিমেটলি ভরবে। তো এই জিনিসটাতে আমাদের একটা ইম্পর্টেন্ট নজর দিতে হবে। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, মেক ইন ইন্ডিয়া যে জিনিসগুলো ছিল, মানে মেক ইন ইন্ডিয়া নয়, অ্যাকচুয়ালি বাইরের দেশের কোম্পানি যারা এখানে এসে প্রডিউস করছিল কিছু জিনিস বা এখানে বিক্রি করছিল, সেটা তোমার আগে ট্যাক্স দিতে হতো কি 50%। তোমরা ফরচুনারের ব্যাপারে শুনেছো, ফরচুনার গাড়িটা 50 লাখে কিনতে গেলে প্রায় 25 লাখ টাকার কাছাকাছি গভর্নমেন্ট খেয়ে দেয় সব মিলিয়ে। 18 লাখ টাকা জিএসটি ফিএসটি সব মিলিয়ে হতো, তারপরে আরটিওকে দিতে হতো, এই সব মিলিয়ে প্রায় 25 লাখ টাকা গভর্নমেন্টের পকেটে যেত। 50% হয় না সব মিলিয়ে। আর টয়োটা কোম্পানি ওটা থেকে নাকি 40,000 টাকা প্রফিট করতো। এরকম একটা সিস্টেম ছিল, যেটা এখন এসে কমে সেটা 35%-এ যাচ্ছে। 35% গভর্নমেন্ট সেটা নেবে। এগুলো গেল ভালো। আর একটা ভালো পার্ট পড়ে আছে, যেটা হচ্ছে এমএসএমই সম্বন্ধে হয়তো তোমরা শুনেছো, যে ছোটো ছোটো নতুন ইন্ডাস্ট্রিকে প্রমোট করা হচ্ছে, তাদেরকে লোন দেওয়া হচ্ছে, তাদেরকে বড় হতে সাহায্য করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে। এবার ইন্ডাস্ট্রি জেনারেট হলে কী হবে? এমপ্লয়মেন্ট বাড়বে, ইন্টার্নশিপ বাড়বে, অনেক কিছু বাড়বে। এবার সেটা আমাদের জন্য একটা অবশ্যই বড় ফ্যাক্টর, সেটাকে একটা থামস আপ। এবার আমরা একটু প্রবলেমেটিক জিনিসের দিকে আসবো, খারাপ, যেটাকে আমি বলেছিলাম প্রথমে। তো লং টার্ম ক্যাপিটাল গেন্স আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন্সে পার্সেন্টেজ বাড়ানো হয়েছে। বোঝা যায় না প্রথমে, যারা জানে না বাজেটের ব্যাপারে বা স্টক মার্কেট বা এইসব ইনভেস্টমেন্টের ব্যাপারে, তাদের জন্য এটা একটু ওপর দিয়ে বাউন্সার যাবে, আমি জানি, আমারও গেছিলো প্রথমে। তো তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে লং টার্ম ক্যাপিটাল গেন্স কোনটা আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স কোনটা। দেখো, লং টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে সেই ইনকামটা যেটা তুমি লং টার্মে কামাচ্ছ। ধরো তুমি
একটা মিউচুয়াল ফান্ডে 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলে, কিছুটা টাইমের পরে, কিছুটা টাইম মানে 3-4 বছর বাদে ওই টাকাটা 10 লাখ থেকে 1 লাখ টাকা তোমাকে ইন্টারেস্টে রিটার্ন দিচ্ছে। তো আগে কী ছিল, এই 1 লাখ টাকা ইনকাম করলে তোমাকে কোনো টাকা দিতে হতো না। আগে মানে অনেক আগের কথা বলছি, এই টাকাটা ইনকামের ওপরে তোমাকে কোনো এক্সপেন্সেস দিতে হতো না, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হতো না। কিন্তু কিছুদিন আগে এটা লাগানো হয়েছিল, মানে আগের বাজেটে, যে এখানে তোমাকে 10% ট্যাক্স দিতে হবে। মানে তুমি 1 লাখ টাকা ইনকাম করলে তোমাকে 10,000 টাকা গভর্নমেন্টকে দিতে হবে। কিন্তু এখন যেটা হয়েছে, ধরো তুমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছো, তুমি ওখান থেকে 1,25,000 টাকার মতো প্রফিট বের করেছো, আর সেটার উপর তোমাকে 12% এখন ট্যাক্স দিতে হচ্ছে। তো আগে কী ছিল, তোমাকে 10% দিতে হচ্ছিলো, আর তোমার যে টাকাটা ছিল মিনিমাম ইনকামটা, সেটা 1 লাখ ছিল, এখন ওটা 1,25,000 করে দেওয়া হয়েছে, আর পার্সেন্টেজটা বাড়িয়ে 12.5% করে দেওয়া হয়েছে। সেটার জন্য কী হচ্ছে, যদি তুমি 1,25,000 টাকা ইনকাম করো, তাহলে তোমাকে ওই অ্যাপ্রক্স 14,000 টাকার মতো ট্যাক্স দিতে হচ্ছে। তো এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন্সে বললাম। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন্সে আগে 15% ছিল, এখন 20% হয়েছে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স কোনগুলো, যেগুলো আমরা ট্রেডিং দেখি, অপশন ট্রেডিং। তো সেইখানে যখন তোমরা আজকে টাকা লাগালে, আজকে একটা বড় অ্যামাউন্ট রিটার্ন পেয়ে গেলে, কিছুটা গ্যাম্বলিংয়ের মতো হয়ে যায় ব্যাপারটা, সারটা। তো ওই ফ্যাক্টরটাকে কিছুটা কমানোর জন্য বলতে পারো এই ট্যাক্সের পার্সেন্টেজটা বাড়ানো হচ্ছে। এবার আমি তোমাদেরকে একটা সিম্পল লুপ হোল দেখাতে চাই, যে কেন মিউচুয়াল ফান্ড, এটা অবশ্যই মিউচুয়াল ফান্ডের কথা বললাম, লং টার্ম ক্যাপিটাল গেন্স বা স্টক মার্কেট বলতে পারো, কেন স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে লোককে পিছিয়ে আনা হচ্ছে। কারণ দেখো, যখন মানুষ স্টক মার্কেটের দিকে বেশি চলে যাবে, তখন এফডিটা ইনভেস্টমেন্টটা কমে যাবে। এফডি ইনভেস্টমেন্ট মানে গভর্নমেন্টের যে ব্যাঙ্কসগুলো আছে, সেখান থেকে এফডিতে ইনভেস্ট করলে কিন্তু ওই টাকাটা গভর্নমেন্ট নিয়ে ইউজ করতে পারতো। কিন্তু মানুষ এখন অনেকটা বেশি অ্যাওয়্যার হয়ে গেছে, আর কেউ এফডি করছে না, সবাই স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডে চলে যাচ্ছে, প্রাইভেট কোম্পানিজ থেকে পয়সা দিয়ে দিচ্ছে। তো সেই জন্য গভর্নমেন্ট চাইছে যে তোমরা রিটার্ন এসো, মানে হয়তো এফডির রিটার্ন পার্সেন্টেজটা বাড়িয়ে দিলে মানুষ চলে আসতো, কিন্তু সেটা না করে কী করলো, স্টক মার্কেটের রেটটাকে একটু বাড়িয়ে দিল, যাতে মানুষ একটু আবার রিটার্ন আসে, একটু ভাবে যে এফডিতেও করা যেতে পারে। তো এটা একটা বড় পার্ট হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আসছে আমাদের ট্যাক্স ল্যাব। তোমরা নিউ ট্যাক্স রেজিমটা হয়তো অনেকে দেখেছো। আগের সাথে এবারের নিউ ট্যাক্স রেজিমে কোনো সেরকম বড় ডিফারেন্স হয়নি। ওই যেটা 5% ছিল, ওটা 3 লাখ থেকে 6 লাখ ছিল, ওটা 3 লাখ থেকে 7 লাখ করা হচ্ছে। নিউ ট্যাক্স রেজিমটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 0 থেকে 3 লাখে নীল, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 3 লাখ থেকে 7 লাখ অবধি গেলে তোমাকে 5% দিতে হচ্ছে। 7 লাখ থেকে 10 লাখ অবধি গেলে তোমাকে 10% দিতে হবে। 10 লাখ থেকে 12 লাখ হচ্ছে 15%, 12 থেকে 15 হচ্ছে 20%, আর 15 লাখ অ্যাবাভ হলে তোমাকে 30%। তো আলটিমেটলি কী হলো, গরিবরা একটু রিলিফ পেলো, গরিবরা মিডিল ক্লাসে আসার জন্য একটা হেল্প পেলো, বড় লোকেরা আরও বড় লোক হলো। কারণ একটা সিম্পল কথা শুনে রাখো, বড় লোকেরা ট্যাক্স দেয় না, তারা ঠিক লুপহোল বের করে নেয়, তারা খেলে নেয়, আর মিডিল ক্লাস পড়ে রইল। তো এই ছিল হচ্ছে এবারের ট্যাক্স। এই ট্যাক্সের এবারের বাজেট। এই বাজেটের উপর ডিপেন্ড করে তোমাদের একটা জিনিস বলতে পারি, খুব একটা বেশি চেঞ্জেস হয়নি। কিছু কিছু জিনিস খুব ভালো হয়েছে, কিছু কিছু জিনিস খুব খারাপ হয়েছে। যারা লং টার্মের জন্য খেলছো, তাদের জন্য অনেক ভালো হয়েছে। লং টার্মে দেখতে গেলে অনেক ভালো ভালো জিনিস আছে। শর্ট টার্মে যারা খেলছো, তাদের একদম পছন্দ হবে না এই জিনিসগুলোকে। তো এই হচ্ছে এবারের বাজেট ছিল। কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। দ্যাটস ইট, এটাই বলা ছিল। লাইক টাইক করে দিও। বাই।